আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন আমাদের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে স্কুলের উপরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, তার প্রেমিসিসে স্কুল ভবনের মধ্যে, কেউ বলছেন ক্যাফেটেরিয়া সংলগ্ন, সবকিছু মিলিয়ে একটি একটি ভয়াবহ একটি মানবিক বিপর্যয়ের ঘটনা বলবো। এখনো শিক্ষার্থীদের লাশ নিয়ে, মৃতদেহের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠছে, পাশাপাশি প্রশ্ন উঠছে যে এই যে একের পর এক এই যে FTI-7 যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান বেশ কয়েকটি গত 2004 সাল থেকে পর্যন্ত বিধ্বস্ত হয়েছে। আমাদের আহ, সেনা আমাদের বিমান বাহিনীর কৃতি পাইলট শাহাদাত বরণ করেছেন, নিহত হয়েছেন। তো এর পরেও কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নাই। হাসিনা তার যে দুঃশাসন, সেই দুঃশাসনের কালে বিমান বাহিনীকে কার্যত অকার্যকর একটি বাহিনীতে পরিণত করার চেষ্টা করেছিল ভারতের প্রেসক্রিপশনে, যেন আমরা এয়ার ডিফেন্স সিস্টেম যেন আমাদের গড়ে না ওঠে। তো এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে আজকে কথা বলতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত উম, আহ, পরিচিত মুখ, প্রিয় মানুষ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি জনাব মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। এবং দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন এই সেনাবাহিনীর আরেকজন অবসরপ্রাপ্ত মেজর, মেজর ফেরদৌস খান, যিনি সেনাবাহিনীর 4টা প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে বিদেশে নানা নিরাপত্তা মিশনে কাজ করেছেন, এবং তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি সবগুলো বিষয়ে অত্যন্ত ইনডেপথ বিশ্লেষণ করার চেষ্টা করেন, নিজের মতো করে গবেষণা করেন। ফেরদৌস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। সালাম আলাইকুম কনক ভাই, এবং আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে সকল দর্শককে সালাম এবং শুভেচ্ছা। জি, ওয়ালাইকুম আসসালাম ফেরদৌস ভাই। তো প্রথমে আসলে সুমন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে ধরেন, পাশাপাশি দর্শকদেরকে বলি যে যে বিষয়টি আসছে যে মানে যে যেভাবে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে, তাতে মৃতের সংখ্যা গতকাল আমরা রাতে পর্যন্ত মানে 19 জন 20 জন দেখানো হচ্ছিল, 85 জন আহত দেখানো হচ্ছিল। এখন সেটি বেড়ে অনেক হয়ে গেছে, 31-এর মতো বোধহয় মৃত বলা হচ্ছে, 185 জন আহত বলা হচ্ছে। তো এখানে একটা হাইড অ্যান্ড সিকের খেলা আছে, এবং যুগ যুগ ধরে আমরা দেখে আসি যে যে কোনো দুর্ঘটনায় তারা লাশ গুম করার চেষ্টা করে, গোপন করার চেষ্টা করে। এখন ধরেন এই যে কয়দিন আগে আমরা আমরা তো ভাই সব ভুলে যাই, তাই না সুমন ভাই? এই যে মিটফোর্ডের যে ভয়াবহ ঘটনা, এটা নিয়ে যে হুলস্থুল অবস্থা, এখন কেউ মাথায় আছে কারো যে মিটফোর্ডে কি হয়েছিল? কারো কোনো বক্তব্য কিন্তু নাই। তো এখন ধরেন আমরা অতীতে যেটা দেখছি, এখন ধরেন আমরা যে কারণে এই চাপগুলো সৃষ্টি করছি, যে আহ, বলা হবে যে আহ, অগ্নিকাণ্ডে টোটাল রেজিস্টার পুড়ে গেছে, অগ্নিকাণ্ডে যে কার্ড পাঞ্চ করার সিস্টেম ছিল সেটা পুরো জ্বলে গেছে, আমাদের কাছে ডাটা নাই। নিহতের স্বজনরা, যারা স্বজন যদি কাউকে না পাওয়া যায়, সন্তানদেরকে না পাওয়া যায়, বাবা মা প্রেস কনফারেন্স করবে, মিডিয়াকে বলে দিবে খবরদার প্রেস কনফারেন্স ছাপা হবে না, জাতি কিছুই জানবে না। আমরা যখন কিছু করবো বলবে যে এটা গুজব ছড়াচ্ছে। তো এই জাতীয় বহু ঘটনার কারণে আসলে আমরা সতর্কতার সঙ্গে বিষয়গুলো চাপ সৃষ্টি করে রাখছি, যেন আমাদের সন্তানদের মৃতদেহ নিয়ে যেন কোনো রকমের খেলা যেন না হয়। তো আমার মনে হয় যে সেই জায়গাটা, সুমন ভাই, এই জাতীয় আভাস আমরা দেখছি। সেনাবাহিনীর সেখানে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে লাশের সংখ্যা নিয়ে যখন তারা কথা বলছিলেন, তখন সেনাবাহিনীর একটি অংশ তাদের শিক্ষক সহ ছাত্রদেরকে বেধড়ক পিটিয়েছে। আইএসপিআর আবার এটাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে তদন্ত করার কথা বলেছে। তো কি মনে করেন যে ক্রাইসিস ম্যানেজমেন্টের জায়গাটায় আমাদের সেনাবাহিনী বা মাইলস্টোনে যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটা একটা প্রাথমিক পর্যবেক্ষণ, আপনার একটা বক্তব্য নিয়ে শুরু করি। আমরা ভাই একটা শোকের অবস্থা আছে এখন। এই ধরনের শোকাবহ অবস্থা আমাদের বাংলাদেশের ইতিহাসে খুব কম সময় হয়েছে। আরো অনেক হয়েছে। রানা প্লাজার দুর্ঘটনা হয়েছে, ট্রেন দুর্ঘটনা হয়েছে, যেখানে 400-র মতন লোক মারা যায় রানা প্লাজাতে। বাট এই সমস্ত জায়গায় আমার যেটা মনে হয়, আমরা প্রতিবারই ক্রাইসিস ম্যানেজমেন্টে ফেল করি। সেটা আমি সরকার বলি, সরকারের বিভিন্ন সংস্থা বলি, অথবা এটার সাথে লিড রোল যে নেয় আমাদের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা, তাদের প্রত্যেককেই আমি বলবো যে তারা খুব ম্যাচুরিটির পরিচয় কখনো দেন নাই এই পর্যন্ত।
প্রথম কথা, এখানে যে অভিযোগগুলা এবং অসন্তোষগুলা আসতেছে, সেটা কিন্তু একটু ম্যাচিউরড কেউ হইলে যারা ওখানে ডিল করতেছে তারা বুঝতে পারতো। ধরেন, যারা ওইখানে আছে বা যারা ওইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সময় গেছেন, যারা উদ্ধার কার্যে আছে বা উৎসুক জনতা আছে, তাদের প্রতি সম্মান রেখে আমি বলতেছি যে আপনাদের দেখে আমার কাছে মনে হচ্ছে আপনাদের পরিবারে কেউ কখনো মনে হয় এই মৃত্যুবরণ করেন নাই, এমন করুণ মৃত্যুবরণ করেন নাই। আপনাদের কাছে আপনারা বুঝতে পারতেছেন না যে ওইখানে তাদের অভিভাবক, তাদের সহপাঠী, তাদের আত্মীয় স্বজন, তাদের মনের মধ্যে দিয়ে কি যাইতেছে সেটা আপনারা বুঝতে ফেইল করতেছেন। বিকজ সেই যে এমপ্যাথি, সেটা মনে হয় আপনাদের নাই বা জাতি হিসাবে আমাদের নাই। সরি টু সে দিস। এখন আসি এই জায়গাটাতে, প্রথম থেকে যদি আমি মনে করি সশস্ত্র বাহিনীর দায়িত্ব নিয়েই তারা এইখানে উদ্ধার কার্যটা চালাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সশস্ত্র বাহিনীর প্রতিটা বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, পুলিশ, সবারই কিন্তু প্রশিক্ষণের মধ্যে একটা অন্যতম অধ্যায় থাকে এবং সেটা চলমান থাকে। একবারে শিখাই একটা কোর্স কমপ্লিট করে তা না, তাদের প্রশিক্ষণের মধ্যে চলমান থাকে ক্রাইসিস ম্যানেজমেন্ট। এটা একটা সাবজেক্টই থাকে, লিডারশিপ থাকে, ক্রাইসিস ম্যানেজমেন্ট থাকে, আবার প্রতিনিয়ত লিডারশিপ অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট তাদেরকে করে যাইতে হয়, শিখে যাইতে হয়। আমরা শিখি, সেটা গ্রাউন্ডে কাজে লাগাই না বা পারি না। তো এই জায়গায় আমি বলবো যে ধরেন আমরা যদি আসি সুমন ভাই, ধরেন আপনি তো বলছেন যে মানে পাঠ্যসূচি বা প্রশিক্ষণের মধ্যে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট থাকে, কিন্তু আমরা তো জানি যে সেনাবাহিনীর সদর দপ্তরের ভেতরে বা প্রত্যেকটা ডিভিশনের মধ্যে, প্রত্যেকটা বিভাগের মধ্যে, মানে সেকশন গুলার মধ্যে ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা টিম অলওয়েজ স্ট্যান্ড বাই থাকে, অলওয়েজ স্ট্যান্ড বাই থাকে। কিন্তু আমরা ধরেন বিডিআর এর সেই ঘটনা থেকে শুরু করে এই মাইলস্টোনের এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া পর্যন্ত প্রত্যেকটা ক্রাইসিস ম্যানেজমেন্টে কিন্তু একটা ক্যাচার লাগাইছেই আর কি। প্রত্যেকটা ক্রাইসিস ম্যানেজমেন্টে কিন্তু একটা ভেজাল আমরা দেখছি। তো এই অবস্থা কেন, মানে ক্রাইসিস ম্যানেজমেন্ট? এটা আমি আবারও বললাম যে দেখেন, সাবজেক্টটা কি? লিডারশিপ অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট। ক্রাইসিস ম্যানেজমেন্ট যারা অংশগ্রহণ করবে, সেটা ইভেন আপনি যদি আমাদের ফায়ার সার্ভিসকেও অ্যাড করেন, যারা ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা বড় ভূমিকা রাখে, এটা তো শুধুমাত্র সেই লোকগুলা না। আপনাকে দেশের সরকার, বাহিনী এবং ওইখানে যারা লিড করতেছে বা লিডার, তাদেরকে সুস্পষ্ট ধারণা দিবে। আমি আপনাকে একটা জিনিস বলি। প্রথম কথা, তারা কতক্ষণ সময় সেখানে গেছেন, উদ্ধার কাজ যখন শুরু হয়েছে, যারা আহত তাদেরকে এখান থেকে বের করার ক্ষেত্রে প্রায়োরিটিটা কি ছিল বা অগ্রগণ্যতাটা কি ছিল, তারা কি টিমে ভাগ করে গেছেন? আমরা যে কোনো এই ধরনের পরিস্থিতিতে যেটা হয় যে এলাকাটা এনসার্কেল করে রাখা হয়। এখানে অনেক ধরনের সুন্দর ড্রিল আছে যেটা প্রতি সপ্তাহে, প্রতি মাসে সশস্ত্র বাহিনীর প্রত্যেকে প্র্যাকটিস করে, বাধ্যতামূলকভাবে প্র্যাকটিস করে যে এই ধরনের ক্ষেত্রে কি হবে। বিভিন্ন পার্টি থাকে যারা প্রথম কথা নিশ্চিত করা, উদ্ধার কাজ ব্যাহত যাতে না হয় সেই জন্য এলাকার ভিতরে যারা উদ্ধার কার্যে আছে সরাসরি, তার বাদে বাইরের কেউ সেখানে ঢুকতে পারবে না বা আসতে পারবে না। বাট সেটা কিন্তু অনেক পরে হয়েছে। আমি পরে কেন হয়েছে? এলাকার লোকজন প্রথমে গেছে। এখন আপনি যে জিনিসটা বললেন যে সেনা সদরে, মানে কি আমি বলবো, ঢাকার কথা বলি, 46 ব্রিগেডের ইউনিটগুলাতে এক একটা করে প্লাটুন 10 মিনিটস এনটিএমে থাকে বা নোটিস টু মুভ। মানে আমি খাচ্ছি, আমি শেভ করতেছি, গোসল করতে, যেই মুহূর্তে বলা হলো মুভ, তুমি মুভ করবা এখন থেকে 10 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে গাড়ির চাকা ঘুরে যাবে, সমস্ত কিছু সহ, সমস্ত প্রস্তুতি সহ। এটা আছে, এটা নিয়মে আছে। বাস্তবে আমরা চেষ্টা করি বা আমার ধারণা, বাট সেটা মানে আপনি যেই বিডিআর এর 2009 সালের ইনসিডেন্টের কথা বললেন, তখন তো ক্রাইসিস ম্যানেজমেন্টের জায়গায় আমরা অনেক কাঁচা ছিলাম। তারপরে সমস্যাটা কি দেখেন, ওইখানে যেই 3টা ইনফেন্ট্রি ব্যাটালিয়ন ছিল, তার মধ্যে আমাদের 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তাদের শুধুমাত্র তখন আমি, মানে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের আদেশে আমরা তখন কিন্তু ফাইটিং ইন বিল্ট আপ এরিয়াটা প্রথম ট্রেনিং বা প্রশিক্ষণ, যে একটা বিল্ট আপ এরিয়াতে যুদ্ধ হলে বা বহনবসতি এলাকায় যুদ্ধ হলে কিভাবে সেখানে আমরা উদ্ধার কাজ চালাবো, সেটা আমরা প্র্যাকটিস করতেছিলাম তার 3 মাস আগে থেকে। মাত্র একটা ব্যাটালিয়নের একটা কোম্পানি সেই জায়গায় ট্রেন ছিল।
আমার কোম্পানিটা। এখন বাট ওইখানে কিন্তু আমরা গিয়ে ক্রাইসিসটা ম্যানেজ করতে পারি নাই। তারপরে বাকি যত ক্ষেত্রে আমরা ইনভলভ হয়েছি সেই জায়গায় আপনি আজকে যে জিনিসটা দেখতেছেন সেটা আমাদের কাছে আরো বেশি কষ্ট লাগতেছে। কেন? যে আমি ক্রাইসিস ম্যানেজে যারা আছে, হয়তো সেনাবাহিনী, বিমান বাহিনী বা ফায়ার সার্ভিস, বিজিবি যারা ওখানে কাজ করতেছে, তারা বলবে ভাই তোমরা তো আমাদেরকে সুযোগ দিতেছো না উদ্ধার কাজ করবার জন্য ঠিকভাবে। বাট একই সাথে তারা বুঝতে পারতেছে না যে আপনি একটা বাবা, আপনি একটা মা, আপনি একটা ভাই, আপনি বোন, আপনার সন্তান বা আপনার ভাই এই যে ভিতরে পড়ে আছে কিনা আপনি তো লাশ দেখতে পাইতেছেন না। এখন সেই মানসিক অবস্থাটা কি? সেই অবস্থায় কেন আপনি আসতে দিবেন? আপনার এনসার্টমেন্টটা তখন প্রথমেই যে তাদেরকে বোঝানো, তাদেরকে সেই সীমানার বাইরে রেখে বোঝানো যে দেখেন আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের সহযোগিতা পাইলে আমরা ভিতরে সেটা করতে পারবো। তো সেই জায়গাটা বোঝানোর জায়গাটাতে আমার মনে হয় মনোজ ভাই একটু যে লিডারশিপের জায়গাটা আবার ইম্পর্টেন্ট। আমাদের লিডাররা কখনোই তাদের সেই জায়গায় ভূমিকাটা রাখতে পারেন না, সেই মাথায় বুদ্ধিটা সময় মতো আসে না। আরেকটা জিনিস যেটা মানে আমি বলবো যে আমাদের প্রত্যেকেরই দায়িত্ববান হওয়া উচিত। সেটা আমি জনগণ হই, আপনি দেখছেন জনগণ সেলফি তুলতেছে, জনগণ ভিডিও করে টিকটকে দিতেছে। একটা বাচ্চা ছেলে সে তার গা পুড়ে যাচ্ছে কয়লার মতন, সে অবস্থায় সে দৌড়ে আসছে, লোকে প্রথমে ভিডিও করতেছে, সেই বাচ্চাটা মারা গেছে। তো এই সমস্ত জিনিসগুলা এখন হয় কি দুই পক্ষ দুই ধরনের কথা বলবে, বাট যেই ধরনের অভিযোগগুলো আসে যে আমার সন্তানের লাশ কেন আমি পাচ্ছি না, আপনারা কি লাশ গুম করতেছেন, আপনারা কি লাশ সরাই ফেলছেন, আমাদের উদ্ধার কাজে এত দেরি হচ্ছে কেন, এই ধরনের জিনিসগুলো যদি আসে, উদ্ধার কাজে যারা আছে এবং সরকার দুই পক্ষকেই এটা বুঝতে হবে যে এটা বাবা আর মার কাছ থেকে এই প্রশ্নটা আসতেছে, আমরা কেউ করতেছি না। তো তাদেরকে যদি আমি লাঠিপেটা করি, সেখানে তাদের সাথে মারামারি করি, ভাই এই ইমোশনাল অবস্থায় আপনি কি তাদের লাঠিপেটা করবেন? আপনি তো আপনার ভাই হলে তার মাথায় হাত রেখে বলতেন যে বাবা, বুকে জড়ায় ধরতেন, বাবা প্লিজ একটু আমাদেরকে সময় দাও, সুযোগ দাও, আমাদের এখানে লুকাচাপার কিছু নাই। বাট যখনই আপনি তারকে লাঠি চার্জ করতেছেন, এমনিতে শোকাহত এই বাচ্চা, তারা মারা গেছে না বেঁচে আছে জানে না, নাকি চিকিৎসার জন্য কোন হসপিটাল নিয়ে গেছে জানে না, সে তাদের সাথে গালিগালাজ করতেছে। দ্যাট ইজ নট দ্য রাইট থিং। এই করেই কিন্তু শুরু হয় না। তবে আমাদের ধরেন উৎসুক জনতা যেমন সমস্যা ক্রিয়েট করে, আবার ধরেন পাশাপাশি এই যে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, উদ্ধার কাজ তারাই প্রথমে শুরু করছিল, সাধারণ মানুষই শুরু করে উদ্ধার কাজ। তারা শুরু করার পরে যেহেতু আসতে একটু সময় লাগছে, তার আগে কিন্তু তারা করার ফলেই তো ওখান থেকে অনেকে বের করতে পারছে। আপনার সেই মেহরিন চৌধুরী, সেই টিচারের কথা তো মনে আছে, উনি আপনারা জেনে থাকবেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান তারেক রহমানের কিন্তু কাজিন উনি নিজে থেকে নিশ্চিত করেছেন এই 25টা বাচ্চা বের হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আশপাশের লোকজনই সহায়তা করছে তাদেরকে বের করার জন্য। তারপরে উনি ইন্তেকাল করছেন, সেখানে মারা গেছেন। তো 100% বার্ন হয়ে গেছেন, উনি চাইলে উনি আমি অবশ্যই স্বীকার করব, কিন্তু পরে যারা সেলফি তোলার জন্য আর টিকটকে ভিডিও আপলোড করার জন্য সেখানে ভিড় করছে, আমি বলবো প্লিজ আমরা জাতি হিসেবে এগুলো হচ্ছে বিষয়। এবং ধরেন যে প্রত্যেকটা বিষয়তেই আমাদের যারা দায়িত্ব প্রাপ্ত যেই জায়গাগুলো থেকে আমরা ধরেন একটা কোশ্চেন তারা তৈরি করেই, একটা ভেজাল তারা লাগাই, পরে আবার এটা নিয়ে তদন্ত হয়, নানা রকমের বিষয়। তো এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা। মেজর ফেরদৌস খান, কিভাবে দেখছেন আপনি বিষয়গুলো নিয়ে একটু পর্যবেক্ষণ করছিলেন? 2004 2025-26 যে এয়ারক্রাফট আমাদের বিধ্বস্ত হয়েছে বিভিন্ন সময়, এবং FTI-7 খুব সম্ভবত 5টা বা 6টা, এবং 6টা জায়গাতে আমরা আমাদের দক্ষ পাইলটকে হারিয়েছি। তো আমাদের সমস্যাটা কোথায়? ধরেন এই FTI-7 বাংলাদেশের জন্য বিশেষভাবে তৈরি করা, মানে অর্ডারের পরে তৈরি করা চীনের এয়ারক্রাফট, কিন্তু একটার পর একটা দুর্ঘটনা ঘটলেও আমরা জানি না যে চীনের সঙ্গে আমরা কথা বলেছি কিনা, তাদেরকে দিয়ে আমরা দেখিয়েছি কিনা, কেন এটা বিকল হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে হঠাৎ করে, এগুলো খবর জানি না। গত 1 বছরে এই হাসিনা, তো আমি যেটা বলছিলাম প্রথমে যে বিমান বাহিনীকে একটু অকার্যকর করে রাখার একটা পরিকল্পনা তো ছিল, সে অনুযায়ী কাজ করেছে হাসিনা। তো গত 11 মাসেও আমাদের নতুন এয়ারক্রাফট বা মেইনটেনেন্স
এই জায়গাগুলোর কিছু হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। ইন্টারনালি কিছু খবর আমি যতটুকু খোঁজ নিয়েছি তেমন কোনো সদুত্তর কেউ দিতে পারে নাই। তো সব মিলিয়ে আসলে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই আমাদের জিওপলিটিক্যাল বিষয় বা আমাদের এয়ারফোর্স সার্বিক পরিস্থিতি কিভাবে দেখেন আপনি? ধন্যবাদ কনক ভাই। সর্বপ্রথমে আমি আন্তরিকভাবে শোক এবং দুঃখ জানাচ্ছি অনেকগুলো শিশু বাচ্চা এবং যিনি শিক্ষিকা যিনি শহীদ হয়েছেন। আমি বলবো যে এখানে নিহত না বলে আমরা শহীদ বলাটা উচিত, কারণ যে ছোট বাচ্চাগুলা তারা তো জানতো না যে তারা কিভাবে মারা গেল, সুতরাং তারা শহীদ এখানে। আর যিনি শিক্ষিকা যিনি বাচ্চাগুলাকে উদ্ধার করে শেষ মুহূর্তে যিনি মারা যান বা শহীদ হন, তিনি তো অবশ্যই শহীদ, তিনি একটা বড় কাজে। আমি প্রথমে একটু মেজর সুমনের কথা থেকে একটু আসবো ক্রাইসিস ম্যানেজমেন্টের বিষয়টা নিয়ে। প্রথমে এটা নিয়ে আসা উচিত। আসলে এখানে পয়সার দুই সাইড দেখতে হবে, অর্থাৎ বোথ সাইড অফ দি কয়েন শুড সি। ওয়ান সাইড হচ্ছে আপনাকে দেখতে হবে যে দেখেন ক্রাইসিস অনেক রকমের ক্রাইসিস হতে পারে। আমরা বাংলাদেশ সেনাবাহিনী বেসিক্যালি ফ্লাড, তারপরে বিভিন্ন রকমের ডিজাস্টার, আর্থকুয়েক, এই ধরনের বেসিক্যালি এই ধরনের ক্রাইসিসের সাথে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার ফাইটিং, আগুন নিভানো, উদ্ধার করা। তো এখন যে ক্রাইসিসটা হঠাৎ করে হয়ে গেল, এই ক্রাইসিসটা এমন কোনো বইয়ে লেখা নেই, দিস ইজ আ থান্ডার ইন এ ব্লু মুন, হঠাৎ করে হয়ে যাওয়া ক্রাইসিস। গত 1 বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছে এবং বাংলাদেশ সেনাবাহিনী গত 1 বছর ধরে কাজ করতেছে বেসিক্যালি ইন এইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী রেস্টোরিং দি ডেমোক্রেসি এবং অন্যান্য কাজ করে যাচ্ছে। তো সিলেবাস এত ঘন ঘন চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে লাল, তারপরে নীল, তারপরে আবার লাল, আবার নীল, মানে দি কালার ইজ অলওয়েজ চেঞ্জিং, দি ওয়ার্ক ইজ অলওয়েজ চেঞ্জিং। আপনি দেখেন যে হাসিনা চলে যাবার পরে বাংলাদেশ সেনাবাহিনীকে কতগুলা চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। হাইকোর্টে আনসারের বিদ্রোহ, তারপরে আপনার সচিবালয়ের ঝামেলা, একটার পর একটা কিন্তু চলে আসছে। তো অ্যাকচুয়ালি এই ঘটনার জন্য তো আমরা কেউ প্রস্তুত না, এবং প্রস্তুত থাকাটাও আমি মনে করি যে এটা উচিত না যে একটা ফাইটার এয়ারক্রাফট একটা স্কুলের উপরে পড়বে এবং সেটার জন্য আমি প্রস্তুতি নিব বা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুতি নেবে। অবশ্যই এটা আমাদের কারোই কাম্য না। তো সেই হিসাবে এখানে দুটা সাইড, একটা হচ্ছে যে ইমোশনাল সাইড, একটা প্যারেন্ট বা একটা বাবা বা একটা মা যখন তার শিশুকে খুঁজতে ওখানে যাচ্ছে, স্বাভাবিক কারণে সে ইমোশনাল এবং সে ওখানে ব্যাকুল হয়ে থাকবে তার বাচ্চার জন্য, সে খুঁজতে থাকবে, এখানে সেখানে হাতাতে থাকবে। আবার একই সাথে সেনাবাহিনী ওইখানকার যে পরিবেশটা, ওই পরিবেশের সাথে যেহেতু সে ট্রেন্ড না এই এই স্পেশাল পার্টিকুলার এই সিচুয়েশনের সাথে, সেও এখানে স্ট্রেসে থাকবে। তো এই দুই স্ট্রেস মিলে এখানে বলা যেতে পারে যে এখানে কিছু মিসহ্যান্ডলিং হয়েছে। সো এই মিসহ্যান্ডলিংটা আসলে বোথ সাইডের জন্য দুঃখজনক এবং আশা করা যায় এই ব্যাপারে আমরা মানে ভবিষ্যতে এই ধরনের জিনিস ঘটবে না, এটা বলা যায়। এখন আমরা আসতেছি যে এয়ারক্রাফটের যে আপনার দ্বিতীয় পার্টটা, এয়ারক্রাফটের যে আমাদের মেইনটেনেন্স এবং অন্যান্য জিনিস নিয়ে। তো বাংলাদেশ এয়ারফোর্সে আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র নলেজে, যে এয়ারফোর্সের প্রতিটা এয়ারক্রাফটের একটা নির্দিষ্ট ফ্লাইং টাইম থাকে এবং এই ফ্লাইং টাইমের ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে তো সেক্ষেত্রে সেটাকে গ্রাউন্ডেড রাখা হয়। আর যদি সমস্যা নাও হয় তারপরেও নির্দিষ্ট ফ্লাইং টাইমের পরে সেই এয়ারক্রাফটটাকে গ্রাউন্ডেড করা হয় এবং সেটাকে ওভারহোলিং বা মেইনটেনেন্সের জন্য পাঠানো হয়। এখানে আমাদের F7BG যেটাকে আমরা বলি বিভিন্ন সিরিজের, এটা বাংলাদেশের জন্য স্পেশাল অর্ডার করে তৈরি করা এবং দিস ইজ ওয়ান অফ দি ফাইনেস্ট এয়ারক্রাফট। এবং এই এয়ারক্রাফটটা বলা যায় কোনো কোনো ক্ষেত্রে এটা মিগের সমান। এটা যদিও বা টার্নিং রেডিয়াসটা একটু বেশি, বাট তারপর আর্মামেন্ট বেশি ক্যারি করতে পারে, ম্যাক্স স্পিড অনেক বেশি। এই এয়ারক্রাফটটা এটার অ্যাচিভমেন্টও অনেক বেশি ছিল, বাট আনফরচুনেটলি কি একটা কারণে এটা যে এইভাবে একটা দুর্ঘটনা ঘটায় দিল। তো সেটার আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যদি যাই, ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা পাবো যে পাইলট স্কিল। আমরা আসি পাইলট স্কিলে ফার্স্টে। বাংলাদেশ এয়ারফোর্স একটা পাইলটকে তৈরি করতে 5 to 7 ইয়ার্স টাইম নেয় একটা টোটাল স্কিল পাইলট তৈরি করতে। একাডেমিতে সে থাকে, সেখানে সে হচ্ছে তার বেসিক ফ্লাইং শিখে 100 আওয়ার্স। 100 আওয়ার্স তার ফ্লাইং শেষ করার পরে যখন সে ফাইটার স্ট্রিমে যখন যায়, তখন ফাইটার স্ট্রিমে যাওয়ার পরে সেখানে তাকে একটা জেটের উপর একটা ট্রেনিং দেওয়া হয়, দ্যাট ইজ অলসো অ্যানাদার 100 আওয়ার্স বা এই ধরনের কিছু। দেন সে অ্যাডভান্স জেটে যায়, অর্থাৎ তারপরে স্টেজে যায়। অ্যাডভান্স জেটে যাওয়ার পরে, অ্যাডভান্স জেট শেষ করার পরে দেন এই ধরনের বড় ফাইটার এয়ারক্রাফটে সে আসে, মিগে অথবা আমাদের F7 সিরিজে সে আসে। এই ছেলেটা অত্যন্ত চমৎকার একজন পাইলট, যে
পাইলট তার সমস্ত ট্রেনিং শেষ করে সুন্দরভাবে তাকে এই ফাইটার স্ট্রিমে দেওয়া হয়েছে। এবং ফাইটার স্ট্রিমে দেওয়ার পরে তার আগে অলরেডি সে তার যে ইনস্ট্রাক্টর পাইলট ছিল তার সাথে সে তার ফ্লাইং মিশনটা সকালে কমপ্লিট করে আসছে, এবং দেন হি গট দি গ্রিন সিগন্যাল ফর সোলো। এখন সোলোতে যাবার পরে 12-13 মিনিটের ভিতরে এয়ারক্রাফটের ভিতরে কিছু একটা হয়ে যাওয়া, এটা ডেফিনেটলি ওই পাইলটেরও দোষ না, এবং আমি এটা বলবো যে পাইলটের তো দোষ অবশ্যই না, যে পাইলট এখানে ইজ হাইলি ট্রেন পাইলট। আর এয়ারক্রাফটের ভিতরে তো সমস্যা হতে পারে, বিকজ এর আগে 4টা এয়ারক্রাফট SM সিরিজের এয়ারক্রাফট গুলো বাংলাদেশে নষ্ট হয়েছে বা ধ্বংস হয়েছে। তো দেখা যাচ্ছে যে যখন এয়ারক্রাফটটা ফ্লাই করলো, ফ্লাই করার পরে সেই ছেলেটা সে তার থ্রাস্ট পাচ্ছে না। থ্রাস্ট বলতে এয়ারক্রাফটকে সামনে নিয়ে যাওয়ার জন্য পিছন দিক দিয়ে যে যথেষ্ট পরিমাণ তার প্রেশারটা, সেটা যখন সে থ্রাস্ট পাচ্ছে না সে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট করার পরে তখন তাকে বলা হয় বেল আউট করতে। এটা কিন্তু ইমিডিয়েটলি ঘটনাটা ঘটে গেছে। তখন ছেলেটা এয়ারক্রাফটকে বাঁচানোর জন্য হোক বা নিচের পাবলিকের কোলাটারাল ড্যামেজটাকে বন্ধ করার জন্যই হোক, সেই ছেলেটা চেষ্টা করে ফুল থ্রাস্ট দিয়ে দেওয়া। ফুল থ্রাস্ট দিয়ে সে চেষ্টা করে যে মানে যতটুকু সম্ভব একটা নর্মাল জায়গাতে যেটাকে নিয়ে যাওয়া যেখানে মানুষের ড্যামেজ না হয়, এটা রানওয়ের হয়তো একটা কোনাতে বা একটা আশেপাশে। এবং এত সহজে আমরা গ্রাউন্ড থেকে যেভাবে বলতেছি যে না গ্রাউন্ড থেকে হয়তো বিমান সবকিছু নিচে দেখতে পারে, অ্যাকচুয়ালি বিমান উপর থেকে এত কিছু দেখতে পারে না। একটা ফাইটার এয়ারক্রাফট টোটালি সে চলে ইনস্ট্রুমেন্টের উপরে। একটা ইনস্ট্রুমেন্ট তাকে বলে দিচ্ছে তার অ্যালটিটিউড, তার আশেপাশে কি টপোগ্রাফি আছে, কি জিনিসপত্র, সেগুলো সে আকাশ থেকে তো সে মাটি দেখে তারপরে মাটিতে ল্যান্ড করবে। এইভাবে একটা ফাইটার এয়ারক্রাফটকে তৈরি করা হয় না, বা এইভাবে একটা পাইলটকে তৈরি করা হয় না। ইটস এ মোর মডার্ন, মোর সফিস্টিকেটেড থিং। যখন দেখা যাচ্ছে যে সে তার আনুমানিক একটা ইয়ের ভিতরে যে না আমি এখন অ্যাপ্রক্সিমেটলি আমি আমার অ্যাপ্রোচটা আছে আমাদের রানওয়ের দিকে, তখনই সে তার আর পাওয়ার ফেলিয়ার। যখন পাওয়ার ফেলিয়ার তখন তার হাইড্রোলিক ফেলিয়ার। হাইড্রোলিক ফেলিয়ার যখন তার হবে তখন তার এয়ারক্রাফটের যে উইংস গুলো আছে সেই উইংস গুলা তখন ঠিক মতো সেটা মুভ করবে না। মুভ না করলে একটা এয়ারক্রাফট, দিস ইজ এ ভেরি হাই হেভি একটা এয়ারক্রাফট, সে অটোমেটিক্যালি সে নিচের দিকে সে ফল হতে থাকবে। এই অবস্থাতে সে যতটুকু, এবং তার যখন পাওয়ার থাকবে না, তখন পাওয়ার না থাকলে তার কমিউনিকেশন থাকবে না। সো হিজ কমিউনিকেশন ইজ অলসো কাট। তো তার পাওয়ার কাট, তার হাইড্রোলিক কাট, তার কমিউনিকেশন কাট। এর ভিতরে ছেলেটা যতটুকু ভাবে সম্ভব সেই ছেলেটা তার চোখের সামনে যখন সে মাঠ দেখছে, সে মনে করছে এই মাঠের মধ্যে এয়ারক্রাফটটা নামালে আমি হয়তো কোনোভাবে আমি মানুষের ড্যামেজটাকে বন্ধ করতে পারবো। লাস্ট মোমেন্ট পর্যন্ত সে ট্রাই করছে। ট্রাই করার পরে যখন একটা মাঠ, ফুটবল মাঠ 100 থেকে 150 ফিটের 150 গজের একটা মাঠ, সেই মাঠে এত বড় একটা এয়ারক্রাফট, এটা এমন না যে একটা বল, ফুটবল বা একটা ক্রিকেটের বল, ইটস এ বিগ এয়ারক্রাফট। সে পড়ার পর তো অটোমেটিক্যালি যে এটা তো এমন না যে এত প্রিসিশন নিয়ে মাঠের মধ্যে একেবারে যেখানে গোলি, যেখানে আপনার গোল বার বা এটা এখানে শেষে নামবে, ইটস নট পসিবল। এবং আলটিমেটলি এই ড্যামেজটা হয়ে গেছে। এটা টোটালি আনইনটেনশনাল এবং টোটালি এটাতে কারো মিস্টেক বলা যাবে না, এটা আল্লাহ তাআলা প্রদত্ত একটা পাইলটকে তো দোষারোপ করার কোনো সুযোগই নাই, বরঞ্চ কোনো সুযোগই নাই। এখন আমি এয়ারক্রাফটের বাংলাদেশ এয়ারফোর্সের যেটাতে আসবো সেটা হচ্ছে যে বাংলাদেশ এয়ারফোর্স, আপনি জানেন যে এটা ইজ ভেরি ট্র্যাডিশনাল এন্ড ভেরি, এটা অনেক অ্যাচিভমেন্ট করা একটা এয়ারফোর্স। এই এয়ারফোর্স শুরু হয়েছে যদি আমরা বলি পাকিস্তান পিরিয়ডে সাইফুল আজম, MM আলম, এবং 1971 এর এই এয়ারফোর্সে সুলতান মাহমুদ এখানে ছিলেন। তো সুলতান মাহমুদের মতন বড় পাইলট দিয়ে এই এয়ারফোর্স তৈরি। সো এয়ারফোর্স যাতা এয়ারফোর্স না, যাতা পাইলট এটা না। এবং তারাও জানে, এবং একটা পাইলট তার প্লেনে ওঠার আগে তার চেকলিস্ট যেটা আছে যে আমার এয়ারক্রাফটের এতগুলা পয়েন্ট, সেগুলোকে আমাকে চেক করতে হবে। চেক করার পর আমি এয়ারক্রাফট উঠবো, তার গ্রাউন্ড ক্রু যারা আছে তারা এয়ারক্রাফটকে টোটাল দিবে, লগ বুকে সে সাইন করবে, দেন সেই এয়ারক্রাফট উঠবে। তার মানে এয়ারক্রাফট গ্রাউন্ড পর্যন্ত এয়ারক্রাফট ইজ ওকে। এইখানে এয়ারক্রাফটের বা আশেপাশে যারা, এখন যদি কোনো স্যাবোটেজ বা ভিতরে যদি কিছু হয়ে থাকে সেটা তদন্তের পরে আসবে। এখন যে এয়ারক্রাফট একটা নতুন পাইলটকে এবং একজন যিনি প্রথম সোলো পাচ্ছে তাকে আনন্দের সাথে তাকে ভালো একটা এয়ারক্রাফট দেওয়া হয়, একটা ভালো সবচেয়ে বেস্ট এয়ারক্রাফট তাকে দেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে সে আকাশে উঠে যাওয়ার পরে সেই এয়ারক্রাফট 12-13 মিনিটের মধ্যে এয়ারক্রাফট বিকল হয়ে গেল। এটার পিছনে তো একটা কিন্তু অবশ্যই আছে, আমাদেরকে ওই কিন্তুটা খুঁজে বের করতে হবে। এই কিন্তুটা কি, এই কিন্তুটার সাথে আপনাকে অনেক কিছু মিলাইতে হবে। আপনার যদি একটু মনে থাকে যে আমরা মাসখানেক আগে আমরা আপনার একটা চ্যানেলে আমরা বলেছিলাম যে পাকিস্তানের জ্যামিং সিস্টেম, যেটা পাকিস্তান যে জ্যামিংটা করেছিল, যেটার কারণে পাকিস্তান বর্ডারের এপার থেকে ইন্ডিয়ান 5 এয়ারক্রাফটকে শট ডাউন করে ফেলে দেয়।
যার কারণে ইন্ডিয়ান এয়ারক্রাফট গুলো তাদের কমিউনিকেশন টোটালি ইট ওয়াজ ফেলিয়ার, এন্ড দেন এটা জাস্ট আকাশে একটা উড়ে যাওয়া বক পাখির মতনই সেটা ছিল। এখন এটা কি এমন কোন একটা কিছু যে আমাদের এই এয়ারক্রাফটের কমিউনিকেশনটা টোটালি কোনোভাবে এটাকে জ্যাম করে দেওয়া হয়েছে, অথবা এটা কি এমন কোনো কিছু যে আমাদের এয়ারক্রাফটের ভিতরে এমন কোন একটা সিস্টেম যেটার মাধ্যমে পাইলট তার কন্ট্রোলটাকে টোটালি হারায় ফেলেছে, যেটা হয়তো আমরা বুঝতেছি না সাধারণ মানুষ, যেটা হয়তো তদন্তের মাধ্যমে এটাকে বের হবে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমি এটাই বলতে চাই যে একটা পাইলট তৈরি করতে গেলে ল্যান্ড ফোর্স এবং একটা এয়ার ফোর্সের সাথে কম্পেয়ার করলে ল্যান্ড ফোর্সের অফিসার আমরা মোটামুটি আমাদের একাডেমি ট্রেনিং করে আসার পরে মোটামুটি ভাবে আমরা উই আর ট্রেন্ড, এন্ড দেন এভরিডে আমাদের ট্রেনিং হয়ে যায়, এবং যেহেতু আমরা মাটিতেই থাকি সুতরাং আমাদের ট্রেনিংটা চলতে থাকে। বাট এয়ার ফোর্সের একটা পাইলটকে ট্রেনিং করে একটা লেভেলে নিয়ে যেতে গেলে 5 to 7 ইয়ার্স এবং অনেক কস্ট যায়। একটা পাইলট চলে যাওয়া, পাইলটের বাবার দিক দিয়ে চিন্তা করলে, তো সেই হিসাবে আমি বলবো যে এটা সুষ্ঠু একটা সুন্দর তদন্ত হোক, এবং ভবিষ্যতে যেন আমরা এইভাবে আমাদের দক্ষ পাইলটদেরকে না হারাই, আমাদের সুন্দর এয়ারক্রাফট গুলা যেন আমরা না হারাই, এবং একই সাথে এই যে সুন্দর শিশুগুলা, এই শিশুগুলা আজকে থেকে 20-25 বছর পরে তারা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারতো, এই দেশটাকে তারা টেনে এই শিশুগুলাকে হারালো, এবং এই প্যারেন্টসদের যে যন্ত্রণাটা এটা যেন আর ভবিষ্যতে না হয়। না, এখন ধরেন আমি এখন পর্যন্ত জানি না যে নতুন তদন্ত কমিটি আসলে গঠিত হয়েছে কিনা, তদন্ত কমিটি কি করছে। কারণ ধরেন যে পাইলট যেমন ইন্সপেকশন করে, পাইলট যেমন চেক করে এয়ারক্রাফটে বসে, তেমনি পাইলটের আগেও তো ধরেন গ্রাউন্ড স্টাফ যারা আছে, ম্যানেজমেন্টের যারা আছে, তারা টোটাল জিনিসটা চেক করার পরে যে পাইলটের সেকেন্ড চেক হয়, তাই না? তো সেই গ্রাউন্ড স্টাফদের মধ্যে কোনো গাফিলতি ছিল কিনা, কোনো স্যাবোটাজ ছিল কিনা, এখন পর্যন্ত আমি জানি না সে ব্যাপারে কোনো কাজ শুরু হয়েছে কিনা। এটা হাইপোথেটিক্যালি যদি আমি বলি যে বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ আর্মি, আমরা কিন্তু আওয়ার সোলজার্স আর ভেরি লয়াল, তারা অত্যন্ত অনুগত, অত্যন্ত চমৎকার একটা ট্র্যাডিশনাল একটা সোলজার, এবং সেই ক্ষেত্রে অফিসারের প্রতি তাদের অত্যন্ত ভক্তি এবং খুব সুন্দর একটা সম্পর্ক। একটা সোলজার কোনোভাবেই কোনো মিস্টেক করবে না যেখানে তার একজন অফিসার যে প্লেনটা নিয়ে যাবে সে এখানে ক্র্যাশ করবে বা একটা ভুল করবে, আর হিউম্যান হিসাবেও আমি আপনি এটা করবো না। সুতরাং সেখানে সে তো শপথ নেওয়া একটা মানুষ, সুতরাং এখানে ওই ধরনের কিছু নাই, বাট তারপরও বাট তো সব জায়গায় রয়ে যাচ্ছে, এটাই তদন্তের মাধ্যমে এই বাটটা আসবে আর কি। আর এখন যে উদ্ভূত পরিস্থিতি, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার তো চেষ্টা আছেই চারিদিকে। হ্যাঁ, এটা তো আমরা জানি যে আমাদের একজন তৈরি করেই যাচ্ছে, উনি বসে বসে উনি করেই যাচ্ছে প্রবলেম, এবং উনার সাথে উনি যেখানে আছেন সেখান থেকে তো তৈরি হচ্ছে। এটার ব্যাপারে বলতে বলতে উই অল আর টায়ার্ড অ্যাবাউট দ্যাট। তো ধরেন এই যে কমিউনিকেশন সিস্টেম জ্যাম করার যে ইঙ্গিতটা আপনি দিলেন, যেটি ধরেন সাম্প্রতিক সময়ে কাশ্মীর কেন্দ্রিক ভারত পাকিস্তানের যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তান প্রয়োগ করেছিল ভারতের এয়ারক্রাফটের ক্ষেত্রে, সেটার মানে তদন্ত কি আন্তর্জাতিক তদন্ত লাগবে, নাকি আমরা আমাদের পক্ষে সেটা আইডেন্টিফাই করা সম্ভব, বা এটা আর কি বিস্তারিত কিছু কি যাবেন একটু? এটা আমার আমার বাংলাদেশ এয়ারফোর্স, আমি আগেই বলছি যে এয়ারফোর্সের যে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর যেটা আছে, সেখানে এয়ারক্রাফটের একটা ট্র্যাডিশন হচ্ছে যে একটা এয়ারক্রাফট কিন্তু ক্র্যাশ করলে সাথে সাথে তারা পাইলটদের জন্য ভয় না থাকে, পাইলট যেন আবার একটা সায়ের ভিতরে না থাকে বা কোনো স্ট্রেসে না থাকে, সেই ক্ষেত্রে তাকে কিন্তু ইমিডিয়েটলি তাকে ফ্লাই দেওয়া হয়, অথবা সেই পাইলটটাকে আবার ওই পরিস্থিতিটা তাকে শিখে দেওয়া হয়, ওটার উপর একটা ব্রিফিং হয়, ডিব্রিফিং হয়। সো দেয়ার ইজ নো ওয়ে যে বাংলাদেশ এয়ারফোর্স একটা খারাপ একটা তদন্ত করবে, বা একটা ইমেচুর বা মনে করা যায় যে যথেষ্ট প্রফেশনাল না এরকম কোনো তদন্ত করবে, এটা প্রশ্নই ওঠে না। এখানে যে জিনিসটা সেটা হলো যে তদন্ত করতে যে কতটুকু গভীরে এবং কতটুকু আন্তরিকতাটা আসবে। বাট হোপফুলি এখন যেহেতু পরিস্থিতি, আগের যদি সময় হতো, আমি আমার মতন করে ফ্রিলি বলছি, যদি এটা আগের সময় হাসিনার সময় হতো, তাহলে যেভাবে বিডিআর এর তদন্তটাকে যেভাবে ধামাচাপা দেওয়া হলো, তথাকথিত বিডিআর এর কিছু সৈনিক বিদ্রোহ করলো, তারা মেরে ফেললো, ডাল ভাতের উসিলা দিয়ে তাদের টাকা পয়সা দেওয়া হয় না, আর্মি অফিসার কেন বিডিআর এই উসিলা গুলা দিয়ে যে তদন্তটাকে যেভাবে এটাকে কাভার করে দেওয়া হলো, ঠিক সেভাবে আগের টাইম হলে এটাকে ওইভাবে কাভার করে দেওয়া হতো, যে না বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে, হাবিজাবি একটা কথা বলে এটাকে শেষ করে দেওয়া। বাট এখন যেহেতু ওই পরিস্থিতি নাই, বাংলাদেশ হ্যাভ এ ভেরি গুড লিডারশিপ, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি মনে করি যেটা যে ওনার ডাইনামিক একটা লিডারশিপের কারণে আমার মনে হয় যেটা যে না এই তদন্তটা প্রপারলি হবে, দিস ইজ ওয়ান।
অ্যানাদার ওয়ান হচ্ছে যে এখানে এতগুলা বাচ্চা না ফেরদৌস আমাদের ভাই, সেকেন্ড আমি একটু একটু যোগ করি। জি, আচ্ছা আচ্ছা আপনি শিওর শেষ করেন। না শিওর করেন ভাই আপনি। না মানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে হাসিনা নাই, লোক তো সব হাসিনারই। তো আহ, সেই জায়গাটায় আপনি এতটা আশাবাদী কি করে হন? বা ডক্টর ইউনূসের কি ডায়নামিজম আপনি দেখলেন আমি জানি না। কারণ ১১ মাসে আমি রীতিমতো হতাশার পথে আরকি, হতাশ হওয়ার পথে। তো আমরা চাই যে বিমান বাহিনীতে যারা আছেন, যারা তার সহকর্মীকে হারিয়েছেন, যারা এই বিমান ফ্লাই করবেন, যারা জীবন বাজি রাখেন দেশের জন্য, তারাই একটা চাপ সৃষ্টি করবেন যেন কোনো ধরনের গাফিলতি বা কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা না হয়। কারণ আমরা চাই না যে বিডিআরে যেমন ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করার পরে আমাদের সেনাবাহিনীর ব্রাদার ইন আর্মসরা সব মেনে নিয়েছিল। মানে কিছু মানুষ প্রতিবাদ করা ছাড়া, এবং এই গত ১১ মাসেও এর কোনো অগ্রগতি আমরা দেখি নাই। সেরকম যেন কিছু না হয় আরকি। কেউ যেন তার ব্যক্তিগত লাভালাভের বিবেচনায় যেন এই এই কোনো ধরনের আপোস বা কোনো ধরনের কম্প্রোমাইজ এ যেন না যান, সেই প্রত্যাশাটা আমাদের থাকবে। আ জি, আপনি যেটি এটা বলছেন জি। এটা এটা আমাদের আশা করে নিতে হবে এইভাবে, মানে মানুষ তো একটা হোপ নিয়ে বাঁচে। হুম, হুম, এখন আমরা তো একটা হোপ, ৫ই আগস্টের পর আমরা সবাই কিন্তু একটা হোপে, এখন হয়তো আমাদের আশাটা পূরণ হয় নাই বা অনেক আশা পূরণ হচ্ছে বা হবে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে আজকে আমি অন্য একটা জায়গায় বলছিলাম যে স্যালভেজ বলে একটা কথা আছে, একটা জাহাজ যদি পানির ভিতরে গভীরে যদি চলে যায়, ডুবে যায়, তাহলে সেই জাহাজটা যত গভীরে যাবে তত বড় ক্রেন লাগবে সেটাকে তুলে আনতে। এমভি রুস্তম বা অন্যান্য বড় বড় যে আমাদের রিকভারি যে জাহাজ হামজা এই ধরনের। এখন বাংলাদেশ এত পচা বা এত গভীরে আমরা চলে গেছি ১৫টা বৎসরে, যে এই গভীরতা থেকে তুলতে গেলে এটা তো শুধুমাত্র দুইটা জিনিস আছে, যে হামজা বা রুস্তম শুধু না যে বাংলাদেশকে এই কাদা বা পচা জায়গা থেকে তুলবে, এটার সাথে দুইটা জিনিস রিলেটেড। যত শক্তি সেটা সমানুপাতিক ভাবে সেটার সময়ও লাগবে, শক্তি এবং সময়। অর্থাৎ আমাদের আন্তরিকতা সবার, বাংলাদেশের সবার আন্তরিকতা লাগবে এবং একই সাথে সময় লাগবে। 1 ইয়ার আমার মনে হয় না ইজ নট এনাফ। 1 ইয়ারে এই দেশের এই পচা অবস্থা থেকে দেশকে তোলা যাবে না। না এখন আমি আমি একটু দেখেছি, আমি কিন্তু ১ বছরে আমরা কার্যকরী কোনো উদ্যোগ দেখি নাই। মানে জি না এখন আমি উদ্যোগ ওটা নিতে ওটা গেলে তো বলছি না। অনেক সময় লাগবে। ওটা সমস্যা না। কিন্তু এই যে একটা কার্যকর যে উদ্যোগ